নমস্কার সুধী দর্শকবৃন্দ, শ্রদ্ধেয় শ্রোতা। দক্ষিণবঙ্গের বিশ্ব সংবাদ কেন্দ্রের তরফ থেকে আপনাদের জানাই প্রজ্ঞা মিশ্রিত মেধা চৈতন্যের অভিনন্দন এবং প্রণাম। আজ থেকে ভারতবর্ষের বিপ্লববাদের মহানায়ক, বিপ্লববাদের ধ্রুবতারা, হিন্দু জাতীয়তাবাদের পুরোধা নেতৃত্ব এবং ভারতবর্ষের সশস্ত্র আন্দোলনের ফল্গু নদীর যে ভগীরথ পুরোধা পুরুষ, সেই বিনায়ক দামোদর সাভারকার নিয়ে একটি নতুন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। নিয়মিত ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠানটি করব। আমাদের অনুষ্ঠানটির নাম সাভারকার বাদ। অনুষ্ঠানটি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবেন, কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা নিজেরাও সমৃদ্ধ হবেন এবং আমাদের সম্পৃক্ত করবেন। আজকে আমাদের যেটা নিয়ে বলার আছে, যেটা আমাদের বিষয়বস্তু উপস্থাপন করা আছে, সেটা হলো সাভারকারের জীবনী এবং তার দর্শনাত্মক পরিচয়। সাভারকারের জীবনী হলো 1883 সালের 28শে মে দামোদর সাভারকার এবং যশোদা সাভারকারের কোলে জন্মগ্রহণ করে ভারতবর্ষের বিপ্লববাদের শ্রেষ্ঠ পুরুষ বিনায়ক দামোদর সাভারকার। ছোটবেলা থেকেই অত্যন্ত তেজস্বী পুরুষ ছিলেন এবং অত্যন্ত মেধাবী পুরুষ ছিলেন এবং অত্যন্ত দৃঢ় চরিত্রের পুরুষ ছিলেন। 1906 সালে শ্যামাজি কৃষ্ণবর্মা স্কলারশিপ নিয়ে উনি ইংল্যান্ডে বারাট ল বা ব্যারিস্টারি পড়তে যান। তারপর ইংল্যান্ডে ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করে ইংল্যান্ডে আগুন ঝরা বক্তৃতা দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উনি জনমত গড়ে তুলতে শুরু করে। ভাই পরমানন্দ, লালা হয়দার লাল, মদনলাল ধিংড়া, মাদাম কামা, এরা সবাই তার অনুগামী ছিল। সেখানেই তিনি অভিনব ভারত বলে একটি গুপ্ত সমিতির প্রচেষ্টা করেন এবং স্থাপনা করেন। ভারতবর্ষের বিপ্লবীদের জন্য প্রথম জনসাধারণের জন্য, অর্থাৎ বিপ্লবী সশস্ত্র সংগ্রামের পথে পথিক জনসাধারণের জন্য বোমা তৈরির মশলা এবং বোমা টেকনোলজি, প্রযুক্তিগত দিক, এগুলো দেশের মাটিতে তিনি প্রথম আনয়ন করেন এবং বিভিন্ন গুপ্ত সমিতিতে ছড়িয়ে দেয়। ইংল্যান্ডে থাকাকালীন অবস্থাতে আগ্নেয় অস্ত্র বিভিন্ন সোর্সের মাধ্যম দিয়ে গোপন বৈপ্লবিক পদ্ধতিতে বিপ্লবীদের হাতে, সশস্ত্র সংগ্রামীদের হাতে তিনি প্রথম ছড়িয়ে দেয়। ভারতবর্ষের বিপ্লববাদে তার আন্তর্জাতিক পড়াশুনো, তার মনন, তার চিন্তা, তার দর্শন, তার ধ্যেয়, তার নিষ্ঠা, তার বিজ্ঞান, তার প্রতিদান চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সাভারকার তার জ্বলন্ত লেখনীর মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ এবং ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দেয়। 1910 সালে ব্রিটিশ সরকার তাকে 10ই জুলাই অ্যারেস্ট করে এবং SS মরিসো বলে একটি জাহাজে তাকে ব্রিটেন থেকে নিয়ে আসা হয় ভারতবর্ষের পথে। 7ই জুলাই 1910 সালে সেই জাহাজ ফ্রান্সের মার্সেই বন্দরে অবতরণ করলে, নোঙর ফেললে বীর সাভারকার জাহাজের শৌচালয়ের পোর্ট হোলের মধ্যে দিয়ে ঝাঁপ মেরে সাগরে ঝাঁপিয়ে পড়ে। তারপর ঝাঁকে ঝাঁকে তার প্রতি গোলাবর্ষণ হতে থাকে। তিনি সেই গোলাবর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে মার্সেই বিমান সমুদ্রপথ বন্দরে ভূখণ্ডে ফ্রান্সের উপস্থিত হয়। কিন্তু সমস্ত আন্তর্জাতিক নিয়মের উপেক্ষা করে 22শে জুলাই 1910 সালে সেই বন্দর থেকে তাকে জোর করে ভারতবর্ষে ধরে নিয়ে আসা হয়। 22শে জুলাই তাকে বম্বেতে নিয়ে আসা হয়, তার বিচার হয়, বিচারের নামে প্রহসন হয়। 1910 থেকে 1960 সাল 50 বছরের দুটো লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন দ্বীপান্তরের রায় ঘোষণা হয়। সারা পৃথিবীর রাজনৈতিক বন্দীদের মধ্যে একমাত্র বিনায়ক দামোদর সাভারকার সেই বন্দী যার বিরুদ্ধে দুবার আন্তর্জাতিক আইন উল্লঙ্ঘন করে এবং লঙ্ঘন করে যাবজ্জীবন দ্বীপান্তরের ঘোষণা করা হয়। সাভারকার সেই রায় মাথা পেতে নিয়ে আন্দামানের সেলুলার জেলে যায়। আন্দামানের সেলুলার জেলে গিয়ে 38,000 লাইনের কবিতা জেলের
কয়লা কাঠ দিয়ে লেখে এবং জেলের বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলে। যে সমস্ত হিন্দু কয়েদিরা ইসলাম ধর্মাবলম্বী হয়ে গেছিল তাদের পুনরায় ঘর বাপাসি বা পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার কাজ করে। এর পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতৃত্ব সাভারকারের মুক্তির জন্য আবেদন জানায়। সাভারকার শেষ পর্যন্ত মুক্তি পায় এবং হিন্দু মহাসভায় রাজনৈতিক দলে ভারতবর্ষে যোগ দেয়। হিন্দু জাতি গঠন, হিন্দু রাষ্ট্র গঠন, হিন্দু সমাজ গঠন, ভারত ভূমি হিন্দু ভূমি, ভারত রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, ভারত জীবন হিন্দু জীবন, ভারতের দর্শন হিন্দু দর্শন, এই স্রোতে সাভারকার আধুনিক চিন্তা ভাবনার মননশীলতার পরাকাষ্ঠা নিয়ে হিন্দু ধর্মের প্রচার এবং হিন্দুর রাজনৈতিক মতবাদ দর্শনের প্রচার করেন। তার এই প্রজ্ঞা পুরুষের কুটস্থ এবং তটস্থ আত্মচেতনা ভারতবর্ষের বিপ্লববাদকে এক নতুন মাত্রা দেয়। তিনি ভারতবর্ষের জাতীয় আন্দোলনকে বিপ্লবীকরণ, বিপ্লবীদের সশস্ত্রকরণ, রাষ্ট্রের সৈনিকীকরণ এবং সৈনিকদের আধুনিকীকরণ, এই স্লোগানের মাধ্যম দিয়ে ভারতবর্ষের বিপ্লববাদকে একটা নতুন আঙ্গিকে নিয়ে যায়। এর পরবর্তীকালে তার যখন বয়স বেশি হয়, ভারতবর্ষ স্বাধীন হয়, তখন তিনি এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দ্বিখণ্ডিত স্বাধীনতা, এর তীব্র বিরোধিতা কংগ্রেস নেতৃত্বের কাছে করেছিল। একমাত্র হিন্দু মহাসভাই অখণ্ড ভারতবর্ষের আন্দোলন করেছিল, যার পুরোধা নেতৃত্ব ছিল সাভারকার। কংগ্রেসের তদান্তিন নেতৃত্ব ষড়যন্ত্র করে সাভারকারকে গান্ধী হত্যার সাথে যুক্ত করে সাভারকারকে দোষী সাব্যস্ত করে, কিন্তু ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের ছোট ভাই পিয়ার দাস সাভারকারের হয়ে বিনা পারিশ্রমিকে মামলা লড়ে সাভারকারকে সম্পূর্ণ এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার থেকে, অভিযুক্ত হওয়ার থেকে রেহাই দেয় এবং ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে এক নতুন রূপ দেয়। সাভারকার পরবর্তীকালে অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন নতুন করে শুরু করে। রত্নগিরিতে উনি একটি মহাকাল মন্দির স্থাপন করে এবং রত্নগিরিতে একটি ভারত মাতা মন্দির স্থাপন করে আচণ্ডাল সবাইকে পুজো করার অনুমতি দিয়ে সেইখানে ভারতবর্ষের সামাজিক আন্দোলনের এক সূত্রপাত করে। সাভারকার জাতিবাদ প্রথার গভীর বিরোধী ছিলেন। সাভারকার সর্ব অর্থেই প্রগতিশীল, আধুনিক এবং জাতীয় বীর মনস্ক ছিলেন। সাভারকার রাসবিহারী বোসকে ব্যাপকভাবে অনুপ্রেরণা করে। তার নেতৃত্বে জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়া হিন্দু মহাসভা দিকে দিকে বিস্তার লাভ করে। সাভারকার নেতাজি সুভাষ বোসকে পরামর্শ দেয় এই আজাদিন ফৌজের আন্দোলন করার জন্য এবং নেতাজি সুভাষ বোস সাভারকারের পরামর্শে রাসবিহারী বোসের সহযোগিতায় সশস্ত্র আন্দোলন আইএনএর গড়ে তোলে। এর পিছনে সাভারকারের গভীর ভূমিকা ছিল এবং সাভারকার এই সমস্ত ঘটনার অলিখ্যে তাত্ত্বিক নেতৃত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, ভারতবর্ষের হিন্দু জাতীয়তাবাদের যে তাত্ত্বিক পটভূমি, তার যদি কেউ পুরোধা পুরুষ থাকে তাহলে সেটা হলো সাভারকার। স্বামী যুক্তানন্দ, স্বামী মুক্তানন্দ, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী বালানন্দ ব্রহ্মচারী, স্বামী তারানন্দ ব্রহ্মচারী, স্বামী মোহনানন্দ ব্রহ্মচারী, স্বামী যমুনানন্দ ব্রহ্মচারী, এই সমস্ত সন্ন্যাসী তার ব্যক্তিগত জীবনীতে লিখেছে তারা যদি সব থেকে কারুর থেকে বেশি ত্যাগ এবং আদর্শের মন্ত্রে দীক্ষিত হয় সেটা হচ্ছে শুধুমাত্র বিনায়ক দামোদর সাভারকার। এবং এই বিনায়ক দামোদর সাভারকার ব্যক্তিগত জীবনে যদি কারুর ভক্ত হয়ে থাকে তাহলে সেটা হলো বাল গঙ্গাধর তিলক। এবং তিলক এবং স্বামীজিকে মাথায় রেখে সাভারকার চলতে শুরু করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তারজি অর্থাৎ ডাক্তার কেশব বলিরাম হেডগাওয়ার আন্দামান জেল থেকে সাভারকার যখন বেরিয়ে এসে রত্নাগিরিতে অন্তরীণ ছিলেন তখন তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং আজকে আরএসএস এর এই 100 বছরের পাদপ্রান্তে এসে দাঁড়িয়ে এই যে বিরাট কর্মব্যাপ্তি, এই যে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী কর্মের সূচনা
কর্তব্যের সূচনা, সেবার সূচনা, এর পিছনে যদি কেউ ভগীরথী পুরুষ হিসাবে প্রেরণা দান করে, সেটা আর কেউ নয়, সাভারকার। সাভারকারের জীবন বোধ, সাভারকারের জীবন দর্শন, সাভারকারের জীবন তত্ত্ব, সাভারকারের জীবন এসনা, সাভারকারের জীবন বাসনা, সাভারকারের জীবন ত্যাগ, সাভারকারের জীবন তত্ত্ব শোনা, সাভারকারের জীবন তত্ত্ববোধ, তত্ত্বমসী, এটা ভারতবর্ষের বিপ্লববাদকে এক নতুন আঙ্গিকে নিয়ে গেছে। সুধী দর্শক, শ্রদ্ধেয় শ্রোতা, আর একবার আমরা বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফ থেকে আমি রণজয় আপনাদের মনে পাড়িয়ে দিতে চাই, আজ থেকে আমাদের নতুন অনুষ্ঠান শুরু হলো, নাম সাভারকার বাদ। ভারতবর্ষের বিপ্লববাদের অগ্নিপুরুষ, ভারতবর্ষের বিপ্লববাদের প্রধান ঋত্বিক সাভারকারের জীবনী, তার দর্শন, তার চিন্তা ভাবনা, তার ধ্যেয় দর্শন, তার কর্মকাণ্ড, এই নিয়ে আমাদের কতগুলি এপিসোডে সংখ্যার পর সংখ্যা চলতে থাকবে। আজকে তার প্রথম এপিসোড। আমি সাভারকারের কথা বলতে গিয়ে বারবার উত্তেজিত হয়ে পড়ছিলাম, আমাকে ক্ষমা করে নেবেন, আমি ক্ষমা প্রার্থী। আসলে তিনি আমার ধ্যেয় পুরুষ, তিনি আমার ধ্যেয় দর্শন, তিনি আমার প্রাণ প্রজ্ঞাময় কূটস্থ পুরুষ। সেই জন্যই হয়তো আবেগ মথিত গলায় উত্তরণের একটু চড়াই উতরাই হয়ে যাচ্ছে। আগামী এপিসোড থেকে সংবরণের চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজকের এপিসোড কেমন লাগলো ফিডব্যাক জানাবেন। আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যদের সাবস্ক্রাইব করতে বলুন। ভারতবর্ষের হিন্দু জাতীয়তাবাদ, ভারতবর্ষের সশস্ত্র বিপ্লববাদ, ভারতবর্ষের অগ্নিযুগের কথা আরো লোকের কাছে ছড়িয়ে দিন। আরো আদর্শে আমরা আদর্শায়িত হয়ে উঠি এই বিশ্বায়নের যুগে। আজকে প্রথম পর্বে আমি রণজয় আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।